ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, আমি অনির্বাণ। আপনারা দেখছেন AG স্টোরি প্রেজেন্স অশরীরী ও রহস্যজনক কিছু কথার এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। তবে আজকের গল্প কোনো গল্প নয়, একটি সত্য ঘটনার ওপর অবলম্বনকারী একটি গল্প। আজকের গল্পের নাম নিশির ডাক, লেখকের নাম স্বপন বুড়ো। আজকের এই গল্পটির মধ্যে অনেক রকম অলৌকিক এবং অশরীরী কর্মকাণ্ড আপনারা দেখতে চলেছেন। তবে আর বেশি দেরি নয়, গল্পটিতে প্রবেশ করা যায়। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে, তখন তার মায়ের শক্ত একটি অসুখ করে। সেই জন্য সে আহ্লাদি পিসির কোলেই মানুষ হয়। আহ্লাদি পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর সে ঘর করতে পারেনি। আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলে বলেই তার নাম হয়েছিল আহ্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আহ্লাদি পিসি নামেই পরিচিত ছিল। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা এমন ন্যাওটা হয়ে গেল। মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে, আহ্লাদি পিসি খাইয়ে দেবে। পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবা রাত্রি জড়িয়ে থাকেন। তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্তি। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসতো। পিসি এক গাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায়, তবে তার মুখে হাসিটি আর ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে বই কি। আবার ঝন্টাই পিসির সব। আহ্লাদি পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিণ্ডি দেবে, এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়াতো। আহ্লাদি পিসি হঠাৎই 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সামর্থ্য আহ্লাদি পিসি, দেহে রোগবালাই বলতে গেলে একদমই ছিল না। অমন ভাবে যে হঠাৎ মারা যাবে, তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা আহ্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারোর সঙ্গেই কোনো কথা কয় না, সেই রকম খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা ধড়মড় করে উঠে বসে। মা সুধন, হ্যাঁ রে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এই কথাটি তার মা বলে। এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিকে তাকায়। তারপর ফিস ফিস করে মাকে সে বলে, আহ্লাদি পিসিমা আমায় ডাকলো যে। শুনে মা তো শিউরে ওঠেন। ঝন্টার গায়ে মাথা পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন রাম রাম। পাড়ার 5 জন বৌঝি বলে, ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো। পোড়ার মুখী আহ্লাদি নাকি এখনো মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ আছে। গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শ্যাওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি
একদিন নাকি এক ধারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুর পাড়ে আমার ঘাড় মটকে রাখত। এইভাবে সারা গাঁয়ে একটা চাপা ফিসফিসানি আলোচনা শুরু হতে লাগলো। কেউ বিশ্বাস করে, কেউ বা হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জোছনা ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে না, কিন্তু ভালো করে ঠাউর করাও যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোছনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকটভাবে হঠাৎই ডেকে গেল। কোথায় একটি ভুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলছে, একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমন সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদি পিসি যেন ওকে ডাকছে। বলছে, ওরে ঝন্টা, শিগগির আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছই না উঠছে, দেখবি আয়, তোর পোলোটা নিয়ে আসতে যেন ভুলিস নে। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠতে পারে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে গায়ে। খালে ঝন্টা ঝপঝপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো? ঝন্টা ভেবে কুল কিনারা পায় না। ও যে খালইর সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালই নিয়ে এগিয়ে চলল। এ কি, এ যে সেই শেওড়া গাছ, আমায় শোল মাছ পোড়া খাওয়াবে ঝন্টা? হঠাৎ করে ঝন্টার কানে শব্দটি কোথা থেকে যেন ভেসে আসলো। ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল চারিপাশে। গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদি পিসি নাকি? দেখতে তো ঠিক সেই রকমই লাগছে। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো। আহ্লাদি পিসি তো বহুদিন আগেই মরে গেছে। ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে এলাম? ঘর থেকে বেরিয়েও এসেছে কিনা জানিও না। ঝন্টা এটা মনে মনে বলতে লাগলো। ভয়ে ওর মাথার চুলগুলি খাঁড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই যেন আর উঠছে না। শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করলো। পেছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, শোল মাছগুলি আমায় দিয়ে যা, আমি আর কিছুই চাইনি। আহ্লাদি পিসির কথা যতটা কানে আসে ঝন্টা তত জোরেই ছুটতে আরম্ভ করে। হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালইটা ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানেই
অজ্ঞান হয়ে পড়ে গেল। যার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো, ওর মুখ দিয়ে তখন গ্যাঁচড়া বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাবড্যাবে চোখে চেয়ে থাকে। গাঁয়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখান থেকে এক্ষুনি ঝন্টাকে নিয়ে চলে যাও, নইলে কিন্তু কপালে দুঃখ আছে। পেতনিরা ওরম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে। শুনে ঝন্টার মা বুকের রক্তটি তার শুকিয়ে গেল। সারা রাত ঘরে ছেলে শিওরে সে জেগে রইল। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস তার পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে এ কি হলো? কি কুক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসল, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই। এই জিনিসটি খেতে ভালোবাসত একমাত্র তার আহ্লাদি পিসি, অর্থাৎ গল্পের আহ্লাদি। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে উঠল। দেখা গেল যে ঝন্টা যখন যা চায়, কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দেবে? মুখের কথা খসাতে যতটুকু সময়। দেখা গেল সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুন মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখ দিস নে ঝন্টা, ওসব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যার পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দা ফুরিয়ে গেছে, কাশির জর্দা না হলে আমার মুখে রোচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি জর্দা খাবে ঠান্দি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটি কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির সেই জর্দা, একেবারে নতুন কৌটো, কোত্থেকে এলো ঝন্টার মা? আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো, তারা খুলে বলল তাকে। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতেই যাচ্ছিলেন, কিন্তু যেই আহ্লাদির কথাটি তিনি শুনলেন এবং জানলেন, অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে, লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। গ্রামের লোকেরা আর করবেই বাকি, কিন্তু কত রাত্রিরে লোকে ওইভাবে বসে থাকবে? এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে নাকি? কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গমগমে বাড়ির আবার মানুষ জনশূন্য এবং থমথমে হয়ে এলো। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে গেল। মা ছেলেকে বুকের মাঝে প্রাণপণে টেনে নিল। বাজারের পিছন দিকে যেখানে এক টানা ঝিঁঝি ডেকে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া গেল। মা চমকে উঠে বসলেন। ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধ্যা থেকে এক টানা ঝিরঝিরানি বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টি বাড়ছে, বা কখনো মেঘের শব্দে বৃষ্টি কমছে। দূর বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরা খুব ভয় পেয়েছে। পাখি পাখারিরা কখন যে গিয়ে বাসায় সেধিয়েছে কেউ খবর রাখে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলিতে
গরুগুলি এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শো শো হাওয়া বুক চিরে উত্তর জলাভূমির ওপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে ঘাড়ের কাছে। গায়ের পথে আজ একটিও লোক নেই। এক আশ্চর্যকর রাত্রি। কোনো বাড়িতে একটিও ছেলে কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধ্যাবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেই ঘানে ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যে থেকে দাবা এবং পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশে 10টা লোক ঘুমোতে পারে না অন্যদের। আজ আঁধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক এক পাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘরে ঘুমোচ্ছে। যেন মনে হচ্ছে তাদেরকে কেউ অজ্ঞান করে দিয়েছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে চারিপাশে। তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়ে গিয়েছে। মাথার উপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝে দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি যাই বলুন না কেন, ঝোড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ও কি যেন এমনভাবে ঘুম পাড়িয়ে রেখেছে যে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল। সে বলছে, ঝন্টা উঠে আয়, ঝড়ের তারে আমার অনেক মাছ খেতে ইচ্ছা করছে। দেখ দেখ জলের মাছগুলো কেমন করে খালে ঢুকছে। কথাটি একটি নীলি কণ্ঠে ঝন্টার কানে এলো। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল। কার ডাক, কোথায় যেতে হবে কিছু জানে না। তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। চারিদিকে তখন উদম বৃষ্টি। আবার সেই বাঁশবনের কানাকানির মতো কার যেন আহ্বান। খাবলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। কথাটি এলো সেই বাঁশবনের ভিতর। এই প্রহলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় কি? ঝন্টা খাবলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানোর মতো মেঘের গর্জন আর বাঁধবের ডানার ঝটপট। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। আজকে সবার হঠাৎ কি হলো? ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে রয়েছে, কোথাও কিছু দেখবার জোগানি। তবু ও পথ হেঁটে কোনো রকম শ্বাস সংকোচে ও বাঁশ বনের মধ্যে প্রবেশ করল। কত মাছ খাই মারছে, তুই দেখতে পারছিস না ঝন্টা? আবারও ভেসে এলো সেই শ্যাওড়া গাছে উপর থেকে। অশরীরে নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ে কেউ জানতে পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কালঘুম তবুও ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃত দেহটা জালে টেনে তুলল,
সারা গায়ের মানুষজন দেখে একেবারে পিছনে সরে গেল। ঝন্টার সারা গায়ে যেন কোনো মহিলা আঁচড় কেটে দিয়েছে তার 3খানা আঙুল দিয়ে। গভীরটা অনেকটাই। গাঁয়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, আহ্লাদি পোড়ার মুখে পেতনি হয়েও ওকে ভুলতে পারেনি। তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিল। বহু বছর কেটে গেছে, এখনও গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলোমেলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছুটোছুটি করে বেড়াচ্ছে সেই শ্যাওড়া গাছের তলা দিয়ে। যেন মনে হচ্ছে অনেক দিনের জ্বালা শেষ হয়েছে। তবে আজকের গল্পটি এইখানেই আমি শেষ করলাম। আপনাদের সঙ্গেও কি গ্রাম বাংলার বুকে কখনো এইরকম অভিজ্ঞতা হয়েছে? হয়ে থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেই বিষয়ে নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং গল্পটি আপনাদের ভালো লাগলে সেটি একটি লাইক করে আমাকে বুঝতে সুবিধা করে দেবেন। এবং বিগত দিনে আরও এরকম গল্প শুনবার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অল করতে ভুলবেন না। তাতে আমি আরও এরকম ভিডিও বানাতে আগ্রহ পাবো এবং আপনাদেরকে বিনোদন দিতে পারবো। ধন্যবাদ।